ত্রিপুরার এক ছোট্ট জনপদ মেলাঘরের মেয়ে রূপশ্রী দাস প্রমাণ করে দিলেন স্বপ্ন পূরণে দারিদ্রতা কোনো বাধা নয়। এক অনুপ্রেরণামূলক জীবনের পথে হেঁটে এবার তিনি ভারতের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন থাইল্যান্ডে। আগামী দিন 15 মাঝেই তিনি রওনা হবেন আন্তর্জাতিক অঙ্গনের সেই মহারণে। রূপশ্রীর শৈশব কেটেছে দারিদ্র আর সংগ্রামের মাঝে। বাবাকে হারিয়েছেন ছোট বয়সী। সংসারের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার, নিজের পরিচিতিকে ত্রিপুরার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার। সেই স্বপ্নের বাস্তবায়নে তার পাশে ছিলেন অভিজ্ঞ কোচ তপন আচার্য, যিনি শুরু থেকেই তাকে কঠোর অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করেছেন এই দিনটির জন্য। রাজ্যের গর্বের মেয়ে দীপা কর্মকার, আমরা প্রত্যেকে জানি তিনি আন্তর্জাতিক স্তরে জিমন্যাস্টিক নিয়ে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন খেতাব জয়ী অর্জন করেছিলেন। এবারে সেই দীপা কর্মকারের পরে আমাদের রাজ্যের হয়ে স্ট্রেংথ লিফটিং এ যিনি আন্তর্জাতিক স্তরে যাচ্ছেন, আজ আমরা রয়েছি ওনার সাক্ষাৎকারে। একান্ত সাক্ষাৎকারে প্রথমে আমরা ওনার নামটা জানতে চাইবো। রূপশ্রী দাস। আপনার এই যাত্রা কিভাবে শুরু বা কিভাবে যাচ্ছেন বিষয়টা? আমি ত্রিপুরার হয়ে প্রথম ন্যাশনাল প্রতিযোগিতা করছিলাম, করার পরে আমি সুযোগ পাইছি ইন্টারন্যাশনালে সুযোগ পাওয়ার পরে আমি খুবই গর্বিত যে ত্রিপুরার হয়ে আমি একটা ইন্টারন্যাশনাল চান্স পাওয়া অনেক অনেক বিরাট কষ্ট। কারণ আমি চাই যে এবার স্ট্যানলিফটিনের প্রতিযোগিতা করুম থাইল্যান্ড ইন্টারন্যাশনালে। আমি চাই ভারতের হয়ে যে একটা ত্রিপুরার মেয়ের উপস্থিত আস, আমি যে একটা গোল্ড আমি আনতে চাই। ত্রিপুরার নামটা আমি অনেক সুনাম করতে চাই। স্ট্রেংথ লিফটিং বিষয়টা আসলে কি? অনেকের কাছে হয়তো বা অজানা বা নতুন কিছু থাকতে পারে বিষয়টা। ওইটা একটা জিমের কম্পিটিশন, যে আমরা লোয়ার একটা কম্পিটিশন, ওইটা ওয়েট লিফটিং হয়। ওয়েট লিফটিং এর 3টা ভাগ হয়, একটা ওয়েট লিফটিং, একটা পাওয়ার লিফটিং, একটা স্ট্যান্ড লিফটিং। এই স্ট্যান্ড লিফটিং এ আমি প্রতিযোগিতা করেছিলাম। আন্তর্জাতিক স্তরে যাওয়ার আগে আপনার শেষ প্রতিযোগিতা কোথায় ছিল? আমার এটা ছিল হরিয়ানাতে, ন্যাশনাল হয়েছিল, ওইখানে আমি সিলেকশন পাইছি। কবে যাচ্ছেন বা কিভাবে? এটা জুলাইতে হচ্ছে, জুলাই 16 তারিখ রওনা দেব ভারত থেকে। 15 তারিখ রওনা দেব, 16 তারিখ থেকে আমরা কম্পিটিশন শুরু হবে, 16 থেকে 19 তারিখ অব্দি কম্পিটিশন শুরু হবে। ত্রিপুরা রাজ্যে আপনার মতো করে আর কেউ কি সুযোগ পেয়েছেন? আপনি একাই আছেন ওমেন হিসেবে? ত্রিপুরার হয়ে আমি মেয়ে একজন সিলেকশন পাইছি, আর বড় 2জন দাদা আছে, ওনারা মাস্টারেতে সিলেকশন পাইছে। এই বিষয়টা জানাতে পারবেন যে ভারতের হয়ে কতজন অংশগ্রহণ করছে? ভারতের হয়ে শুনেছিলাম 32 জন কম্পিটিশন করছে। এই জায়গায় আপনি ত্রিপুরার একমাত্র ওমেন যিনি এই হ্যাঁ, ত্রিপুরার মেয়ে আমি একজনই সিলেকশন পাইছি। আমাদের ত্রিপুরাতে অনেকজন পার্টিসিপেট করেছিল, মেয়ে প্রায় 7-8 জন পার্টিসিপেট করেছিল, কিন্তু ওরা থেকে আমি সিলেকশন পাইছি। এই বিষয়টা কেমন ভাবছেন যে মেলাঘরের মতো একটা জায়গা থেকে আপনি স্টেটের হয়ে বা দেশের হয়ে নেতৃত্ব দেবেন? আমি কোনোদিন ভাবতে পারি না যে আমি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বাইরে যেতে পারবো কোনোদিন। ওইটা আমার আশা ছিল, ছোটবেলার থেকে আশা ছিল যে আমি একটা ত্রিপুরার নাম রোশন করব, আমার নিজের নামটা রোশন করব। ওইটা আমার সফল হতে যাচ্ছে। আমি এটাই চাই যে সবাই আমাকে সহায়তা করুক। এই জায়গার ক্ষেত্রে আপনার প্রতিকূলতা কেমন ছিল বা কেমন ভাবে উঠে গিয়েছেন, কতটা কষ্ট করে জার্নিটা যদি শেয়ার করেন? আমি আজকে অনেক বছর ধরে আমি ট্রাই করতেছি। আমি প্রথম ভাবতে পারি না যে আমি এই কম্পিটিশনটা করব। আমি অনেক কম্পিটিশন করেছি, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল শুরুর থেকে যে আমি মেডেল ঘরে আনবো। মেডেলের একটা আমার স্বপ্ন ছিল। তো যখন আমার স্যার, আমার গুরু তপন আচার্য, ওনার সাথে আমার দেখা হয়েছিল, বলছিল যে তোমার গোল্ড মেডেল পাওয়ানোর খুব ইচ্ছা। আমি হ্যাঁ স্যার, আপনি কি জানেন? আমি কি শুনেছিলাম তোমার স্যারের কাছে যে তোমার মেডেল পাওয়ানোর খুব ইচ্ছা। তো এরপরে স্যারে বলছে আমার কম্পিটিশনে আসো, প্র্যাকটিস করো, দেখবা তোমার গোল আসবে। তো ও স্যারের কথায় আমি শুনে আমি নলচর আমাদের প্লে সেন্টার ছিল, ওইখানে কম্পিটিশন করছি, প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পরে ওইখানে ত্রিপুরা
আমি সিলেকশন পর ন্যাশনাল আমার শুরু হয় কুচবিহার থেকে। তারপরে ওইখান থেকে আমার গোল লাগা শুরু হয়েছে। এই গোল অনেক আমার 2020-এর থেকে আমি এই কম্পিটিশনটা করছি। এরপরে আমার 2020-এর থেকে যখন আমি কম্পিটিশন করি তখন থেকে আমি গোল আনা শুরু হয়েছে। আমার গোল্ড, সিলভার, ব্রোঞ্জ তিনটা আমার ঘরে আছে। আমি এখন আমার বাড়ি এখন অনেকগুলো মেডেল আমি জমাইছি। বাট এরপরে একটা ইচ্ছা ছিল যে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিকে যাব। তো এখন আমার ওইটা স্বপ্ন অনেকটা হইতাছে। আমি এটাই চাই আমি সবাই। সরকারিভাবে এই বিষয়টা নিয়ে কেমন সাহায্য পাচ্ছেন বা কেমন সহযোগিতা পাচ্ছেন? সরকারি বিষয় নিয়ে আমি এখনো বলতে পারি না, কিন্তু আমার সরকার যদি সবসময় করে না, কিন্তু বাট আমি এখন যেহেতু ইন্ডিয়ার বাইরে যাইতাছি, আমি চাই সরকার আমাকে হেল্প করুক একটু। আমি এটাই চাই। এই এখন যে যাওয়া আসার খরচা সেটা কে বহন করবে বা কিভাবে কি প্রসেসিং? এটাতে আমাদের ওইখানে সরকার সরকার এখনো বলতে পারি না উনি করবে কিনা, কিন্তু এটা আমাদের এটা নিজেরাই বহন করতে হবে। তো আমি চাই যে সবাই যদি আমাকে একটু সহায়তা করে তাহলে আমি অবশ্যই ভারতের নাম, ত্রিপুরার নাম রোশন করব। কেমন পারিপার্শ্বিক অবস্থান থেকে আপনি উঠে গিয়েছেন বা কেমন পারিবারিক অবস্থান রয়েছে যে জায়গা থেকে আপনি ভারতের নেতৃত্ব দিচ্ছেন? আমার পারিবারিক আমাদের এত কিছু নাই, আমার বাবা নাই। আমি চাই আমার ভাইয়েরা আছে, ভাইয়েরা যাদের কাজলে ব্যস্ত থাকে। আমি চাই ভাইয়েরার কাছে সবাই একটা লাইফ চাই, নিজের থেকে নিজের লাইফ নিজে শুরু করে। তো আমি চাই নিজের লাইফটা নিজেই শুরু করি। আমি উপরে দিকে যেতে চাই। এই জায়গায় অংশগ্রহণ করার কথা যে স্ট্রেংথ লিফটিং, এই জায়গার মধ্যে আগাম কিছু প্রস্তুতি থাকে হয়তোবা, আমার জানা নেই বিষয়টা, তো কিছু কি থাকে নাকি এমনিতেই গিয়ে ডাইরেক্ট করবেন? না, ওইখানে তো শুনছি যদি আমাদের ওইখানে কম্পিটিশন অনেক কিছু পাওয়া যায়। যদি ভালো স্ট্রংম্যান মিলে স্ট্রংম্যান করতে পারি তাহলে ওইখানে অনেক টাকা পাওয়া যায়, যে বেস্ট অফ দ্য বেস্ট লিপারের টাকা পাওয়া যায়। তো আমি চাই যে আমি অনেকটা পরিশ্রম করতেছি, যে আমি চাই যে আমি ওইটা অর্জন করতে পারি। আমরা দীপা কর্মকারের ক্ষেত্রে দেখেছিলাম ওনার কোর্স হিসেবে কেউ গেছেন বা সঙ্গে, এই ক্ষেত্রে আপনার কি কেউ আছেন বা যাওয়ার জন্য? হ্যাঁ, আমাদের কোচ আমাদের আগরতলা সোমনাথ স্যার আর দুলাল স্যার দুজন যাবে আমার সাথে। অফিসিয়ালি হিসাবে আমার সাথে যাবে ওরা দুজন, আমার স্যার যাবে না। আপনার স্যার কেন যাবেন না সেই বিষয়টা জানেন কি? উনি খুবই অসুস্থ। উনি কিছুদিন আগে ওনার খুব একটা প্রবলেম হয়েছিল, তো ওই কারণে উনি আমার সাথে যেতে পারেন না। উনি আমার সাথে যাওয়ার প্রথম ইচ্ছা ছিল। দীপা কর্মকারের পরেই আপনি আন্তর্জাতিক স্তরে যে কোনো একটা ইভেন্টে আপনি অংশগ্রহণ করছেন, সেই বিষয়টা আপনার ভিতরে কেমন লাগছে? দীপাদি আমাদের এত বড় নামটা রোশন করেছে ভারতের। আমি চাই দীপাদির মতন আমি একটা নাম রোশন করতাম। আমার খুব ইচ্ছা যে দীপাদির যে একটা এত বড় নামটা হয়েছে, আমিও চাই যে আমার নামটি এভাবে হোক। এই বিষয়ে আপনি এখনো পর্যন্ত স্থানীয় যারা বিধায়ক রয়েছেন আপনার আশেপাশে, তাদেরকে জানিয়েছেন কি যে আপনার যে একটা আগামী ইচ্ছা রয়েছে এই বিষয়ে সহযোগিতা করার জন্য? হ্যাঁ, ওনাকে আমি আমাদের যে আমি যে জায়গা থাকি ওইখানে আমাদের এমএলএ কে আমি জানিয়েছি, উনি বলছে করবে, এতটুকু। আর কাউকে আমি জানাইনি। একজন মেয়ে হিসেবে এমন পরিস্থিতি বা মেলাঘরের বুক থেকে আপনি ইন্টারন্যাশনাল যাচ্ছেন, আগামী দিনে মেয়েদের প্রতি কি বার্তা থাকবে? আমি যদি ইন্টারন্যাশনালটা করিয়ে আনতে পারি, যদি আমি গোল্ড বা সিলভার জুটি আমি আনতে পারি, আমার যে যে মেডেলটা আনার পরে আমি চাই যে দেশের রাজ্যের মেয়ে সবাই যাতে আমার মতন নাম রোশন করে, এরকম গোল্ড নিজেরা আনতে পারে। এক্ষেত্রে ধরুন বর্তমান পরিস্থিতিতে মেয়েদের যে অবস্থান বা আপনি একটা আলাদা জগতে আছেন, সামাজিক পরিস্থিতি আপনার উপর কতটা কি আসে? দেশের ভিতরে আমাদের ত্রিপুরাতে আগে জিমে আসতো, এখন ওরা বলতে পারি না কেন মাঠে আসে না, জিমে আসে না। আমি চাই দেশের ভিতরে ওরার চোখ খুলক। ওরা তো এখন কি কারণে ওরা থাকে, মাঠে আসে না, বাড়ি জিমে আসে না বলতে পারি না। কিন্তু আমি চাই যে আমার যেগুলো মেডেল আমি অর্জন করেছি, আমার ওইটা দেখে বাবা মাও যাতে আমি চাই ওরারে মাঠে জিমে পাঠায়, যাতে ওরা নামটা রোশন করতে পারে। বাড়িতে বসে থাকলে তো আর এভাবে নাম রোশন করতে পারে না। আমি চাই ওরা যাতে মাঠে জিমে আসে। এখনো পর্যন্ত কতগুলো মেডেল রয়েছে আপনার সান্নিধ্যে? আমি 28টা মেডেল অর্জন করেছি।
আমি চাই আরো অনেকগুলি আরো আমি অনেক মেডেল আমি আরো অর্জন করতে চাই। আর আমি যে দীপাদি যে নামটা রোশন হয়েছে ওনার মতো আমি নামটা রোশন করতে চাই, এটি আমার আশা। পারিবারিক হিসেবে বর্তমানে কেমন সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, বাড়ির থেকে আমি অনেকটা সাপোর্ট পাচ্ছি। আমি চাই সবাই বাড়ির যাতে সবাই এইভাবে, বাপ মা ভাই বোন সবাই যাতে সবার এইভাবে সাপোর্ট করে। একেবারে যদি আমরা শেষভাবে জানতে চাই, এই সার্বিক পরিস্থিতিতে আগামী দিনে আপনি যাচ্ছেন দেশের বাইরে, তো এই সার্বিক পরিস্থিতিতে সরকার সহকারে যে কি বলবেন যে সার্বিক পরিস্থিতি নিয়ে? সরকার কাছে আমি এটাই চাই যে আমাদের পোস্ট মিনিস্টার টিঙ্কু রায় উনি আমার সবাই যাতে খেলাধুলার প্রতি হেল্প করে, আমি ওনার কাছে ওইটাই আমি রিকোয়েস্ট করব। একেবারে তিনি যেটা জানালেন, যুব সমাজ এগিয়ে আসুক, খেলাধুলার প্রতি মনোযোগ বা মনোনিবেশ করুক এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক আন্তর্জাতিক স্তরে। এবং ওনার একটা আশা রয়েছে দীপা কর্মকারের পরে সত্যি উনি ত্রিপুরার স্টেট ওমেন হয়ে যে একটা গোল্ড মেডেল অথবা সিলভার মেডেল রাজ্যে আনার জন্য। ভারোত্তোলন এমন একটি খেলা যেখানে মানসিক দৃঢ়তা আর শারীরিক সক্ষমতা দুইয়েরই প্রয়োজন। রূপশ্রী প্রতিদিন লড়েছেন নিজের সীমাবদ্ধতার সঙ্গে, ঘাম ঝরিয়েছেন ঘন্টার পর ঘন্টা, অনুশীলন করেছেন প্রতিকূল পরিস্থিতিতেও। বহুবার আর্থিক সংকট পড়েও থেমে যাননি তিনি। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন কঠোর ট্রেনিং, যাতে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন। এই বিষয়ে ওনার গুরু তপন আচার্য করেছেন কঠোর পরিশ্রম। তিনিও স্বপ্ন দেখছেন রূপশ্রীকে নিয়ে। আমরা পেয়ে গেছি ওনারই কোর্স তপন আচার্য মহোদয়কে। আমরা প্রথমে ওনাকে স্বাগত জানাবো ত্রিপুরা টিভির পর্দায়। আমরা জানতে চাইবো যে কিভাবে আপনি বুঝতে পারলেন যে এই মেয়েটার ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে, যে জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে উনি অংশগ্রহণ করতে পারবেন? ধন্যবাদ। ব্যাপারটা হলো, আমাদের মেলাঘর আমার বাসা, আমি কাজ করি নলচর প্লে সেন্টারে ওয়েট লিফটিং। আমার একটা স্বপ্ন ছিল যে ওখান থেকে কিছু মেয়ে বা ছেলে জাতীয় স্তরে মেডেল আনা এবং ইন্টারন্যাশনাল স্তরে মেডেল আনা। এই বুঝে শুনে আমি প্রায় 15টা মেয়ে প্র্যাকটিস করাই রেগুলারলি, এখনো একটু কমে গেছে। আর ব্যাপারটা হলো, আমি অসুস্থ হয়ে গিয়েছি, একটু ব্রেস্ট্রোক হয়েছিল আমার, তো আস্তে আস্তে ধীরে ধীরে 7 বছর যার জন্য আমি এবার যাইতে পারিনি। মূল বিষয়টা হলো, এই রূপশ্রী দাস যখন সে বাড়িতে ছিল অন্য গেমে খেলতো, খুব খেলতো সে, তখন মেয়েটা আমি দেখলাম যে মেয়েটা পারফরমেন্সটা খুব ভালো। এই সুবাদে ওকে আমি কি করছি, নলচরে নিয়েছি 2018-তে, নিয়ে হেরে ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 সে গিয়া ন্যাশনাল মেডেল পাইল। তখন ইন্টারন্যাশনাল স্তরের যে মেডেলের ট্রালি আছে বা কত কিছু ওয়েট মারতে হবে এই সম্বন্ধে আমাদের চার্ট আসে, আমরা দেখি। আমি দেখলাম যে 52 কেজিতে রূপশ্রী অবশ্যই গোল্ড মেডেল পাবে। তাকে বলছি, অনুপ্রেরণা করলাম যে রূপশ্রী তুই যাবি, স্যার আমি যাবো। এই বলিয়া আমি তাকে শুরু করছি প্র্যাকটিস করতে 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 করতে। গতবার হরিয়ানাতে ইন্টারন্যাশনাল হয়েছিল, প্রায় 24,000 অংশগ্রহণ করেছিল, ওইখানে আমাদের রূপশ্রী পেয়েছিল গোল্ড। তো এইবারও আপনার আমাদের ন্যাশনাল চান্স পেয়েছে সে, এবার এখান থেকে গোল্ড মেডেল পেয়েছে হরিয়ানাতে। এখান থেকে চান্স পেয়েছে থাইল্যান্ডের পাটায়া শহরে, এবার হবে 16 থেকে 19 জুলাই 2025-এ। এখানে রূপশ্রী দাস, তাকে অনেক গর্বিত করি আমি যে আমাদের আগামীতে আরো কিছু মেয়ে আসবে। কারণ এখন যে সমাজটা চলছে টোটালি নেশাগ্রস্ত ছেলে এবং মেয়ে দুটোই। আমার ইচ্ছা হলো আমি বিকালবেলা রোজ ডেইলি 3টাতে প্র্যাকটিস শুরু করি নলচর ওয়েট লিফটিং সেন্টারে। ওইখানে আমার প্রচুর ছেলে মেয়ে আছে, এখন করাই। আর আর্থিক বিষয়টা আমি একটু বলবো, আমাদের ML সাহেব কিশোর ভবন আমি গিয়েছিলাম যে ওদেরকে সাহায্য করার জন্য, উনি আশ্বাস দিয়েছেন যে করবে। ইদানিং কালকে একটা ত্রিপুরা অলিম্পিক কমিটি হয়েছে নতুন করে, আগে কমিটি ভেঙে দিয়ে নতুন করে হয়েছে। আমরা অলিম্পিক কমিটির কাছে যাবো যে আমাদের একটা মেয়ে চান্স পেয়েছে সেলিব্রিটিকে, আমাদের একটু হেল্প করেন। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কাছে যাবো যে আমাদের হেল্প করেন। লেখালেখি চলছে, আমরা ইদানিং কাজটা করে নেব। আপনার কি ধারণা, সত্যি কি সে আন্তর্জাতিক স্তরে গোল্ড মেডাল জয় হতে পারে, এমন আত্মবিশ্বাস কি আপনার মধ্যে রয়েছে? হ্যাঁ, কারণ আমাদের গতবারের যে টালি অনুযায়ী যে আমাদের মেডেল গুলো আসে, কত কেজি মারলে কত কেজি হলে এগুলো আমাদের এখানে আসে, ওই টালিটা দেখে আমি আশা করি যে রূপশ্রী একটা গোল্ড মেডেল পাবে। একদমই তিনি যেটা জানালেন, রূপশ্রীর গোল্ড মেডেল পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওনার সেই অ্যাবিলিটি রয়েছে এবং রাজ্যের হয়ে একটা গোল্ড মেডেল আসুক উনিও চাইছেন প্রথম কোর্স হিসেবে। তো সকলের মধ্য দিয়ে আমরাও চাইছি রাজ্যের হয়ে রূপশ্রী একটা গোল্ড মেডেল আসুক, নিয়ে আসুক দীপা কর্মকারের পরে।